আমি অন রেকর্ড বলছি, যদি জ্যোতির্ময় সিং মাহাতো প্রমাণ করতে পারে যে 5 বছরে 10 পয়সা গরিব মানুষের আবাস যোজনায় নরেন্দ্র মোদী সরকার দিয়েছে, 291টা প্রার্থী তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে প্রত্যাহার করে নেবে। এত বড় কথা বলে দিয়ে গেলাম। প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যকে 8,200 কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের। আজ কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যকে এই বিষয়ে জানানো হয়েছে। 8 মাস বন্ধ থাকার পর কেন্দ্র এই প্রকল্পের টাকা বরাদ্দ করলো। সড়ক যোজনার পর আবাসে টাকা। আবাস যোজনায় রাজ্যকে টাকা দিল কেন্দ্র। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় রাজ্যকে টাকা। আবাস যোজনায় প্রায় 8,000 কোটি টাকা পেল রাজ্য। 5 বছরে 10 পয়সা গরিব মানুষের আবাস যোজনায় নরেন্দ্র মোদী সরকার দিয়েছে, 291টা প্রার্থী তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে প্রত্যাহার করে নেবে। এত বড় কথা বলে দিয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা কি বলবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল পুরুলিয়ার ঝালদায় গিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন যে যদি জ্যোতির্ময় মাহাতো এই গত 5 বছরে আবাস যোজনায় এটা দেখাতে পারে যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার রাজ্য সরকারকে 10 পয়সা দিয়েছে, তাহলে 291 জন প্রার্থীর সবাইকেই তৃণমূল তুলে নেবে। না, তৃণমূল না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে নেবেন। এবং এই কথাটা বলার সময় অভিষেক ব্যানার্জি এই চ্যালেঞ্জটাও ছুড়ছেন যে রেকর্ড করে রাখুন, যদি এটা প্রমাণ করতে পারেন তাহলে 291 জন প্রার্থীর 291 জনকেই নাকি অভিষেক ব্যানার্জি এবারের বিধানসভা নির্বাচন থেকে তুলে নেবে। এখন বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদের সেই প্রমাণগুলো দেখালাম যে কিভাবে 3 বছর আগে পঞ্চায়েত ভোটের ঠিক মুখে মুখে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গের আবাস যোজনার জন্য 8,200 কোটি টাকা দিয়েছিল। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আবাস যোজনায় টাকা দিল কেন্দ্র। সড়ক যোজনার পর এবার আবাস যোজনায় টাকা। আবাস যোজনায় রাজ্যকে টাকা দিল কেন্দ্র। প্রায় 8,000 কোটি টাকা পেল রাজ্য। সোমরাজ রয়েছে। সোমরাজ, বিস্তারিত জানতে চাইবো। দেখো, কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক এই টাকা দিল রাজ্যকে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই টাকা পেয়েছে রাজ্য। মোট 8,200 কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যকে, তেমনটাই জানা যাচ্ছে। মোট 11,36,000 বাড়ি এই আবাস যোজনার অধীনে করা হবে এবং তার জন্যই এই বরাদ্দ দেওয়া হলো কেন্দ্রের তরফে রাজ্যকে। এবং এটা আমি বলছি না, এটা কিন্তু এবিপি আনন্দ এবং নিউজ 18-এর মতো টিভি চ্যানেলগুলোতে খবর হয়েছে, খবর চলেছে সেই সময়ে। আর সেই খবরটাই বন্ধুরা আপনাদের এই ভিডিওর সামনে দেখালাম যে কিভাবে 10 পয়সা নয়, এই গত 5 বছরের মধ্যে কেন্দ্রের তরফে আবাস যোজনায় 8,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে মানুষের সামনে গিয়ে এত বড় বড় কথা বলছেন, এত বড় বড় চ্যালেঞ্জ ছুড়ছেন, সেগুলো কত বড় ফাঁপা আওয়াজ, সেগুলো যে আসলে কত বড় গলাবাজি, সেটা কিন্তু এই একটি ছোট্ট ঘটনাতেই প্রমাণ হয়ে যাচ্ছে বলে কিন্তু অনেকেই মনে করছেন। এখন বলতেই পারেন যে তারপরে কি আর পয়সা দিয়েছে? এর উত্তরে একটা কথাই বলা যায় যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নরেন্দ্র মোদী, অমিত শাহ সবাই কিন্তু এসে বলে গেছেন যে পশ্চিমবঙ্গকে এই গত বছরে কত কোটি টাকা দেওয়া হয়েছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য দাবি করতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দাবি করতে পারেন। তাদের দাবি যদি সত্য বলে ধরে নেওয়া হয়, তাহলে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ কিংবা শুভেন্দু অধিকারীরা কি দোষ করলেন? তাদের কথার মধ্যেও, তাদের দাবির মধ্যেও তো কিছু সত্যতা আছে, পুরোটাই তো আর ঢপ নয়। বন্ধুরা, আপনারা জানেন যে কেন এই আবাস যোজনা, 100 দিনের কাজ কিংবা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মতো সরকারি প্রকল্পের টাকা কেন্দ্র দিতে চাইলেও আটকে রেখেছে? এর আগে অনেক দিয়েছে, তারপরে কয়েক বছর ধরে আটকে রেখেছে। তার কারণ কি? রাজ্য সরকার, রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বারবার দাবি করেছে যে নাকি এইসব প্রকল্পে, কেন্দ্রীয় প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। অথচ কেন্দ্র যখন এই রাজ্য সরকারের কাছে টাকার হিসেব চেয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? তখন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন যে এটা কি তোদের টাকা যে তোদের হিসেব দিতে যাব? আর যখন টাকা আটকে দিয়েছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জনসভাতেই গিয়ে বলছেন যে কেন্দ্র
গত 5 বছরে নাকি 10টা পয়সাও আবাস যোজনায় দেয়নি। অথচ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার গা জোয়ারি করে কেন্দ্রের কাছ থেকে এই বকেয়া টাকা আদায় করতে গিয়েছিলেন। আর সেই বকেয়া আদায় করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের নেতা নেত্রীদের কি অবস্থা হয়েছিল নিশ্চয়ই বন্ধুরা আপনারা ভুলে যাননি, যে কিভাবে দিল্লি পুলিশের লাঠির ভয়ে তৃণমূলের নেতারা রাজঘাট থেকে কেউ চটি ছেড়ে পালিয়েছিলেন, কেউ মানি ব্যাগ ছেড়ে পালিয়েছিলেন। এখন কথা হচ্ছে যে কেন্দ্র কি সত্যিই রাজ্যের সঙ্গে বঞ্চনা করছে, কিংবা বিজেপি কি সত্যি এই রাজ্যের মানুষকে এই সরকারি প্রকল্প থেকে দূরে রাখতে চাইছে? তো বন্ধুরা, এর উত্তর স্পষ্ট। যেহেতু বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রের সরকার রাজ্য সরকারকে 60% মতো টাকা দেয়, ফলে কেন্দ্রের একটা অধিকার আছে রাজ্য সরকারের কাছে হিসেব নেওয়ার, যে কোন টাকা কোথায় কত খরচা হয়েছে, কাজ হয়েছে কিনা, আদৌ সেই টাকা পড়ে রয়েছে কিনা, আরও টাকা লাগবে কিনা। কিন্তু আমাদের রাজ্য সরকার সেই হিসেব গত 2017-18 থেকে কেন্দ্রকে দেয়নি। দ্বিতীয় যেটা কথা, যে এই যে এত দুর্নীতির অভিযোগ 100 দিনের কাজকে কেন্দ্র করে, আবাস যোজনাকে কেন্দ্র করে, সেই সব দুর্নীতির কোনো তদন্ত কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করা হয়নি। অথচ কেন্দ্র বলেছিল যে এইসব দুর্নীতির তদন্ত করতে হবে, দুর্নীতিতে যারা যুক্ত তাদেরকে জেলে ঢোকাতে হবে। আর 3 নম্বর যেটা কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছ থেকে তো কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিচ্ছিলেন, কিন্তু প্রকল্পগুলোকে নিজের নামে চালিয়ে দিচ্ছিলেন। যেখানে নাম ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেন বাংলা আবাস যোজনা। যেখানে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নাম ছিল প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নাম পরিবর্তন করে দিলেন পথশ্রী। তো এরপরে কেন বিজেপির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কেন্দ্রকে চিঠি লিখবেন? এই 3টি অভিযোগের মধ্যে যে কোনো একটি অভিযোগও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মেনে নিয়ে সেই নিয়ে তদন্ত করত কিংবা সেই নিয়ে ব্যবস্থা নিত, তাহলেও না হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবিটা করছেন সেই দাবির কিছুটা গ্রহণযোগ্যতা থাকতো। কিন্তু কেন্দ্রের টাকা নেব তৃণমূলের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে, আর সেটা নিজের নাম দিয়ে চালাবো, আবার সেই টাকার দুর্নীতি হবে, তারপরেও বাংলার মানুষের কাছে, গরিব মানুষের কাছে গিয়ে এটা বলবো যে কেন্দ্র কোনো টাকা দিচ্ছে না, কেন্দ্র বাংলার মানুষকে বঞ্চনা করছে। আর এখানেই কিন্তু আসল খেলাটা বেরিয়ে পড়ছে। আর সেই খেলাটা হলো যে তৃণমূল ইচ্ছে করেই কেন্দ্রের এই সব টাকা পয়সার হিসেব জমা দেয়নি, যাতে করে দুর্নীতি আসলে ধরা না পড়ে যায়। বরং তার বদলে কেন্দ্র যদি টাকা না পাঠায়, কেন্দ্রের কাছে যদি বকেয়া থাকে, তাহলে তো সেটাকে হাতিয়ার করে মানুষের কাছে এইভাবে ভোট চাওয়া যাবে। কিন্তু কেন্দ্রের সঙ্গে যদি সমস্ত ঝামেলা মিটিয়ে নেওয়া হয়, সমস্ত হিসাবপত্র দিয়ে যদি কেন্দ্রকে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে তো আর এই বঞ্চনার অভিযোগ করা যাবে না। ফলে সেই সুযোগটাকে কিন্তু এতদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ঠিক জায়গায় ব্যবহার করতে শুরু করেছেন। এবং শুধু তাই নয়, মানুষকে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা এটা ভয় দেখাচ্ছেন যে বিজেপি সরকার এলে গ্যাসের সিলিন্ডার 2000 টাকা হয়ে যাবে, সেই সিলিন্ডার নাকি 10,000 টাকা দিয়ে বিক্রি হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও দাবি করছেন যে 10 বছর আগে নাকি সিলিন্ডারের দাম 400 টাকা ছিল, সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রেরও দাম কম ছিল। আলু থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, লঙ্কা, লবণ সমস্ত কিছুই কম দামে পাওয়া যেত। কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার থাকার ফলে এই সবের দাম এখন চড়া হয়ে গেছে, দ্বিগুণ 3 গুণ হয়ে গেছে। ধারাবাহিকভাবে ইচ্ছাকৃতভাবে মানুষের টাকা আটকে রেখে গরিব মানুষকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে সেই দলের নাম ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টিকে এমন ভাবে জবাব দিতে হবে, প্রত্যেক অঞ্চলে, বুথে যে কটা ছাইপাস আবর্জনা পড়ে রয়েছে অযোধ্যা পাহাড়ের এই পবিত্র ভূমি আর বাঘমুন্ডির মাটি থেকে ঝেঁটিয়ে বিদায় এই 2 নম্বরই ভুঁইফোর চিটিংবাজগুলোকে দিতে হবে। আপনি আপনার এলাকায় যান, পাড়ায় যান, গ্রামে যান, দেখবেন কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, 2 নম্বরই, ভুঁইফোর, পাতাখোর, মদ্যপ, মাতাল সব বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছে। এই বিজেপি দলটাই জালি দল। পায়ের নখ থেকে মাথার চুল এদের পুরোটাই মিথ্যে। আমি অন রেকর্ড বলছি, যদি জ্যোতির্ময় সিং মাহাতো প্রমাণ করতে পারে যে 5 বছরে 10 পয়সা গরিব মানুষের আবাস যোজনায় নরেন্দ্র মোদী সরকার দিয়েছে, 291টা
প্রার্থী তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে প্রত্যাহার করে নেবে, এত বড় কথা বলে দিয়ে গেলাম। বলেছিল জিএসটি করে অর্থনীতিকে শক্তিশালী করব, দেশের অর্থনীতি আজকে রসাতলে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। 10 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে রান্নার গ্যাসের দাম 1000 টাকা। চা পাতার দাম ছিল 150 টাকা, 130 টাকা কেজি, আজকে চা পাতা 350 টাকা, 380 টাকা, 400 টাকা কেজি। দুধের দাম ছিল 27 টাকা লিটার, আজকে দুধের দাম 62 টাকা, 65 টাকা লিটার। রান্নার গ্যাসের দাম কোথায়? সর্ষের তেলের দাম কোথায়? চা পাতার দাম কোথায়? একটা ডিমের দাম কোথায়? 1 কেজি আটার দাম কোথায়? ভাতের দাম কি? শাকসবজির দাম কি? দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মূল্য আজকে সব ঊর্ধ্বমুখী। এই বিজেপিকে তাই একটা ভোটও নয়। তৃণমূল জিতলে আপনি বাড়ি, রাস্তা, কল, জল পাবেন, আর বিজেপি জিতলে আপনার যেটুকু অধিকার আপনি সেটুকুও পাবেন না। ভাবুন একবার কি ধরনের ঢপ এই নেতারা মানুষকে মারছেন। এখানেই শেষ নয়, যে রাজ্যের আর্থিক দুর্দশার চরমে সেই রাজ্যের রাজপুত্র এটা অভিযোগ করছেন, দাবি করছেন যে ভারতের অর্থনীতি নাকি রসাতলে চলে গেছে। অথচ এই পশ্চিমবঙ্গের বাইরেই পা ফেলুন, তাহলেই বুঝে যাবেন যে কে আসলে রসাতলে গেছে। পশ্চিমবঙ্গ রসাতলে গেছে নাকি বাকি দেশটা রসাতলে গেছে। তার মানে এই যে গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আছে, সেটাই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা বেমালুম ভুলে গেলেন। মানুষকে কিন্তু ভুলিয়ে দিলেন যে 15 বছর ধরে পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার চলছে এবং এই যে আলু পেঁয়াজের দাম, সেই দামটা আসলে রাজ্য সরকার কন্ট্রোল করে, রাজ্য সরকার কিন্তু নিয়ন্ত্রণ করে। আর যে গ্যাসের দাম 400 থেকে আজকে 2000 টাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিচ্ছেন, সেই গ্যাসে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের থেকে রাজ্য সরকার বেশি টাকা ট্যাক্স তোলে। অর্থাৎ কেন্দ্র যদি একটি গ্যাসের সিলিন্ডারে 19 টাকা ট্যাক্স নেয়, তাহলে সেখানে রাজ্য সরকার একটি গ্যাসের সিলিন্ডারে 240 টাকা ট্যাক্স নেয়। অথচ এই কথাগুলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চেপে যাচ্ছেন। তারা কিন্তু গ্রামের মানুষকে উল্টো পাঠ পড়াচ্ছেন, আর এই উল্টো পাঠ শুধু পড়াচ্ছেনই নয়, চ্যালেঞ্জও করছেন। আর সেই চ্যালেঞ্জ নিয়েও দুটো কথা বলে এই ভিডিওটা শেষ করব। যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় 21-এর বিধানসভা ভোটের সময় চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে 26-এ নাকি এই বিজেপিকে জয় বাংলা স্লোগান বলাবেন। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই শ্রীরামকে প্রভু বলছেন। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025, আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো। না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। তরোয়াল নিয়ে, বন্দুক নিয়ে, হাতে লাঠি নিয়ে, দা নিয়ে, কাঠারি নিয়ে মদ্যপ অবস্থায় রামনবমী করছে, তারা আর যাই হোক কোনোদিন প্রভু রামের ইতিহাস পড়েনি। রামের পুরুষোত্তম রাম বলা হয়, রামকৃষ্ণ রাম, প্রভু রামকে মর্যাদা পুরুষোত্তম রাম। তৃণমূল নেতাদের মুখেও শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় আর উল্টো খেলা দেখুন যে তৃণমূলেরাই এবারের রামনবমীতে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছেন। তাহলে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের কি কোনো মূল্য আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় এটাও বলতেন যে তার সঙ্গে যদি 5 পয়সার দুর্নীতির কেউ যোগাযোগ দেখাতে পারে, তাহলে তিনি নাকি নিজের গলায় ফাঁস দেবেন। আজকাল কিন্তু সেই ডায়লগ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় না। কেন শোনা যায় না? কারণ এরই মধ্যে ইডি এই লিপস অ্যান্ড বাউন্সের কিন্তু বেশ কয়েকশো কোটি টাকা রীতিমতো দুর্নীতির অভিযোগে বাজেয়াপ্ত করে রেখেছে। ফলে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন ডায়লগ দিচ্ছেন, নতুন চ্যালেঞ্জ ছুটছেন। কিন্তু সেই চ্যালেঞ্জেরও বাস্তবতা কি বন্ধুরা, আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম।
এরপরেও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জকে মোদী সহ শুভেন্দুরা সিরিয়াসলি নেবেন? আদৌ কি পশ্চিমবঙ্গের মানুষ সেটা বিশ্বাস করবেন? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।